একজন মানুষ শুধু রান্নাঘর থেকে এক গ্লাস পানি নিতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে টেলিভিশনে প্রচারিত জরুরি সতর্ক বার্তাটি দেখতে পারেনি। সেখানে বলা হচ্ছিল জলাতঙ্কের মতো একটি অজানা ভাইরাস দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসে আক্রান্ত মানুষ অল্প সময়ের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে এবং ভয়ঙ্কর রক্তপিপাসু জম্বিতে পরিণত হয়। সরকার সবাইকে প্রয়োজনীয় খাদ্য ও সামগ্রী মজুত করে দীর্ঘ সময় ঘরে থাকার প্রস্তুতি নিতে বলছিল, কিন্তু এসব সম্পর্কে কিছুই না জেনে এরিক প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই বাইরে বেরিয়ে পড়ে। পথে সে লক্ষ্য করে আজ অস্বাভাবিকভাবে অনেক অ্যাম্বুলেন্স ছুটে চলেছে, তবুও তার মনে কোনো সন্দেহ জাগে না। সে গাড়ি চালিয়ে সরাসরি একটি সুপার মার্কেটে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে আরও অবাক হয়ে যায়। পুরো মার্কেট মানুষে ঠাসা, সবাই খাবার, পানি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য হুড়োহুড়ি করছে। বিষয়টি তার কাছে অদ্ভুত লাগলেও সে এমন গুরুত্ব দেয় না। কয়েকদিনের খাবার কিনে দ্রুত বাড়ি ফিরে আসে, কিন্তু সেদিন রাতেই সবকিছু বদলে যায়। সেনাবাহিনীতে কর্মরত তার বড় বোন হঠাৎ তাকে ফোন করে, আর তখনই এরিক প্রথমবারের মতো পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। তার বোন জানায় ভাইরাসটি সংবাদ মাধ্যমে যা বলা হচ্ছে তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সংক্রমণের গতি এতটাই দ্রুত যে প্রতি মিনিটে কয়েক 10,000 মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে কর্তৃপক্ষ আগেই একটি দূরবর্তী দ্বীপে নিরাপদ আশ্রয় কেন্দ্র তৈরি করেছে। তাই সে চায় এরিক যেন তার সঙ্গে সেখানে চলে যায়। খবরটি শোনার পর এরিক এক মুহূর্ত দেরি করে না। পরদিন ভোরে সে তার প্রিয় বিড়ালটিকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। বের হওয়ার সময় সে দেখতে পায় আশপাশের অনেক প্রতিবেশীও শহর ছেড়ে চলে যাচ্ছে। মনে হচ্ছিল তারাও আগেই পরিস্থিতি সম্পর্কে জেনে গেছে। সময় নষ্ট না করে এরিক গাড়ির গতি বাড়িয়ে দ্রুত বিমানবন্দরে পৌঁছে যায়। কিন্তু যখন সে লাইনে দাঁড়িয়ে বিমানে ওঠার অপেক্ষা করছিল, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। হঠাৎ টিকিট যাচাইয়ের পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়। উপস্থিত যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই ঘোষণা আসে যে সব ফ্লাইট একযোগে বাতিল করা হয়েছে। একই সময়ে সবার মোবাইলে একটি জরুরি বার্তা পৌঁছে যায়। সেখানে জানানো হয় ভাইরাস এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে পুরো দেশকে জরুরি অবস্থার আওতায় আনা হয়েছে। সকল নাগরিককে অবিলম্বে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে এবং কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। এই ঘোষণা শুনে এরিক হতবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার বোনকে ফোন করে। বোনের কণ্ঠে তখন স্পষ্ট আতঙ্ক। সে জানায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ভাইরাসকে আর থামানো সম্ভব হচ্ছে না। এরিককে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরে নিরাপদে লুকিয়ে থাকতে হবে। ঠিক তখনই ফোনের অপর প্রান্তে অদ্ভুত কিছু শব্দ শোনা যায়। এরপর তার বোন তাকে আশ্বস্ত করে বলে যে যেভাবেই হোক সে লোক পাঠিয়ে এরিককে উদ্ধার করার চেষ্টা করবে। ফোন কেটে যাওয়ার পর এরিক গাড়ির কাছে ফিরে আসে, কিন্তু তখন সে দেখতে পায় পুরো মহাসড়ক হাজার হাজার গাড়িতে আটকে গেছে। চারদিকে শুধু বিশৃঙ্খলা আর আতঙ্ক। উপায় না দেখে সে তার বিড়ালটিকে নিয়ে গাড়ি ফেলে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনেক কষ্টের পর রাতের দিকে সে নিজের এলাকায় পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়েই সে অবাক হয়ে যায়। পাশের বাড়িটি সশস্ত্র নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। চারপাশে কোয়ারেন্টাইন ব্যারিকেড বসানো হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন সৈন্য তার প্রতিবেশীকে হাত পা বেঁধে বাইরে নিয়ে আসে। লোকটির শরীর অস্বাভাবিকভাবে বেঁকেছিল, আর তার গলা থেকে বেরোচ্ছিল ভয়ঙ্কর গর্জন। দৃশ্যটি দেখে এরিক আতঙ্কে দ্রুত নিজের বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই আবার তার বোন ফোন করে। এবার সে আরও খারাপ একটি খবর দেয়। সরকার শহরের বিভিন্ন স্থানে বড় বড় কোয়ারেন্টাইন ক্যাম্প তৈরি করছে। সেখানে বেঁচে থাকা সব মানুষকে একত্রে রাখা হবে। এই খবরের অর্থ ছিল পুরো শহর প্রায় আক্রান্ত হয়ে গেছে। তবে তার বোন কঠোরভাবে সতর্ক করে দেয় যেন সে কোনো অবস্থাতেই ওই ক্যাম্পগুলোতে না যায়, কারণ যত বেশি মানুষ একসঙ্গে থাকবে সংক্রমণের ঝুঁকিও তত বেশি হবে। তাই নিজের বাড়িতে থাকাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। এরিক সেই পরামর্শ মেনে নেয়। পরদিন এরিক খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী কিনতে বের হয়, কিন্তু বাইরে গিয়ে হতাশ হয়ে পড়ে। সব দোকানের তাক খালি, খাবার, পানি, ওষুধ সব আগেই শেষ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর সে শুধু কয়েক প্যাকেট কুকুরের খাবার এবং সামান্য কিছু বিস্কুট খুঁজে পায়। কিন্তু ফেরার পথে সে হঠাৎ লক্ষ্য পড়ে চারপাশের মানুষ উন্মাদের মতো দৌড়াচ্ছে। কেউ চিৎকার করছে, কেউ প্রাণ বাঁচাতে ছুটছে। এরপরই একজন সংক্রমিত ব্যক্তি আচমকা এক পুলিশ কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সে পুলিশটির গলায় কামড় বসায়। রক্ত চারদিকে ছিটকে পড়ে। এই দৃশ্য দেখে এরিক কাছে থেকে একটি মপের লাঠি তুলে নেয়। সে আহত পুলিশকে সাহায্য করতে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সৌভাগ্যবশত পুলিশ কর্মকর্তা শেষ শক্তি দিয়ে নিজের অস্ত্র বের করে গুলি চালাতে সক্ষম হন। সংক্রমিত ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে, আর এরিক অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। এরপর সে সাবধানে পুলিশের কাছে এগিয়ে যায়, কিন্তু বুঝতে পারে তাকে আর বাঁচানো সম্ভব নয়। নিজের পরিণতি বুঝতে পেরে পুলিশ কর্মকর্তা নিজেই নিজের জীবন শেষ করে দেন। এই দৃশ্যটি এরিককে ভেতর থেকে নাড়িয়ে দেয়। বাড়িতে ফিরে সে সব দরজা জানালা শক্তভাবে বন্ধ করে দেয়। তারপর সামান্য উপকরণ দিয়ে বাড়ির প্রতিরক্ষা আরও মজবুত করে তোলে। রাত নামতেই সেনাবাহিনীর পাঠানো বাস শহরের বিভিন্ন এলাকা থেকে বেঁচে থাকা মানুষদের সরিয়ে নিতে শুরু করে, কিন্তু এরিক বাইরে বেরোয় না। কিছুক্ষণ পর দরজায় জোরে ধাক্কার শব্দ শোনা যায়। সৈন্যরা বাড়ি বাড়ি গিয়ে জীবিত মানুষ খুঁজছিল। পরিস্থিতি বুঝে এরিক দ্রুত বিছানা নিজে লুকিয়ে পড়ে, নিঃশ্বাস পর্যন্ত আটকে রাখে। সৌভাগ্যক্রমে সৈন্যরা তাকে খুঁজে পায় না।
এরপর দেখতে দেখতে 15 দিন কেটে যায়। ভাইরাসের তাণ্ডবে এক সময়ের ব্যস্ত শহর পরিণত হয় মৃত্যুর নগরীতে। পুরো সময় এরিক ঘরের ভেতরেই লুকিয়েছিল, কিন্তু সে কখনোই তার বোনের প্রতিশ্রুত উদ্ধার দলকে দেখতে পায়নি। যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়ে, ফলে বোনের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে বাড়ির খাবারও প্রায় শেষ হয়ে আসে। বেঁচে থাকার জন্য এবার তাকে ঝুঁকি নিতেই হয়। একটি মাছ ধরার বন্দুক ছাড়া তার কাছে আর কোনো অস্ত্র ছিল না, তাই খুব দূরে না গিয়ে সে আশপাশের বাড়িগুলোতে খাবার খুঁজতে শুরু করে। কিন্তু একের পর এক বাড়ি তল্লাশি করেও বিশেষ কিছু পায় না। ঠিক তখনই সে একটি বাড়িতে একজন বৃদ্ধাকে জীবিত অবস্থায় খুঁজে পায়। 2 পা অচল হওয়ার কারণে তিনি শহর ছাড়তে পারেননি। যদিও তার নিজের ঘরেও খাবার প্রায় শেষ, তবুও প্রতিদিন বারান্দায় বসে আশপাশ পর্যবেক্ষণ করার কারণে কোন বাড়িতে কি আছে সে সম্পর্কে তার ভালো ধারণা ছিল। বৃদ্ধার নির্দেশনা অনুসরণ করে এরিক অবশেষে কিছু মূল্যবান খাদ্য সামগ্রী খুঁজে পেতে শুরু করে। শুধু তাই নয়, একটি বাড়ির গ্যারেজে সে একটি মোটরসাইকেলও খুঁজে পায়। যাতায়াতের সুবিধা পাওয়ার পর তার অনুসন্ধানের পরিধি আরও বেড়ে যায়। কয়েকদিনের মধ্যেই সে প্রচুর খাদ্য এবং প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে। সেই রাতে বহুদিন পর এরিক এবং বৃদ্ধা পেট ভরে খাবার খায়, কিন্তু সুখের সেই সময় বেশি দিন স্থায়ী হয় না। এক রাতে বৃদ্ধা ওয়াকিটকির মাধ্যমে জানায় যে কিছু বেঁচে থাকা মানুষ একটি নিরাপদ আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছে এবং তারা অন্যদের সেখানে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। খবরটি শুনে এরিকের মনে আবার আশার আলো চলে ওঠে। সে সিদ্ধান্ত নেয় পরদিনই সেখানে রওনা দেবে। কিন্তু কথা বলতে বলতে হঠাৎ বৃদ্ধার দিক থেকে আর কোনো উত্তর আসে না। এরিক ভেবেছিল হয়তো তিনি চিন্তা করছেন যে তাকে ফেলে রেখে চলে যাবে, তাই সে আশ্বস্ত করে বলে যে সে কখনো তাকে ছেড়ে যাবে না। কিন্তু পরদিন বৃদ্ধার বাড়িতে পৌঁছে সে ভয়াবহ একটি দৃশ্য দেখতে পায়। বৃদ্ধার বেঁচে নেই। নিজেকে বোঝা মনে করে তিনি ওষুধ খেয়ে জীবন শেষ করেছেন। এই দৃশ্য দেখে এরিক ভেঙে পড়ে, তবুও বেঁচে থাকার জন্য তাকে এগিয়ে যেতেই হয়। একাই মোটরসাইকেলে চেপে সে নিরাপদ আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ পথ বাড়ি দিয়ে গন্তব্যের কাছাকাছি পৌঁছলেও স্বস্তি পায় না। মোটরসাইকেলের বিকট শব্দ আশপাশের অসংখ্য জম্বিকে আকৃষ্ট করে ফেলে। মুহূর্তের মধ্যেই এক বিশাল জম্বির দল তার পিছু নিতে শুরু করে। এরিক প্রাণপণে গতি বাড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সে তাদের পেছনে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু সামনে রাস্তার মাঝখানে পড়ে থাকা অসংখ্য মৃতদেহের বিশাল স্তূপ দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেল সহ ছিটকে পড়ে যায়। প্রচণ্ড ব্যথা নিয়ে উঠে দাঁড়ালে গাড়ি চালু করার চেষ্টা করলেও ইঞ্জিন আর কাজ করে না। এদিকে জম্বির দল দ্রুত এগিয়ে আসছিল। উপায় না দেখে সে মোটরসাইকেল ফেলে নিজের বিড়ালটিকে নিয়ে দৌড়াতে শুরু করে। প্রাণ বাঁচানোর আশায় ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ দৌড়ে অবশেষে একটি পুরনো নৌঘাটে পৌঁছে যায়, কিন্তু জম্বিগুলো তখনও তার পিছু ছাড়েনি। সৌভাগ্যবশত সে দ্রুত প্রধান গেট বন্ধ করে দিতে সক্ষম হয়। আর ঠিক সেখান থেকে তার জীবনের নতুন এবং আরও ভয়ঙ্কর অধ্যায়ের শুরু হয়। নৌঘাটের বিশাল গেট বন্ধ করে এরিক অবশেষে জম্বিদের বাইরে আটকে দিতে সক্ষম হয়, কিন্তু যখন সে কোনো নৌকা খুঁজে পালানোর পরিকল্পনা করে তখন তার আশা আবার ভেঙে পড়ে। ঘাটে থাকা প্রায় সব জাহাজ এবং নৌকা আগে কেউ নিয়ে চলে গেছে। চারদিকে তাকিয়ে এরিক যখন হতাশ হয়ে পড়ছিল, তখনই দূরে সমুদ্রের উপর ভাসমান দুটি নৌযান তার নজরে আসে। একটি বিলাসবহুল ইয়ট এবং একটি ছোট মোটর বোট। আশার আলো দেখতে পেয়ে এরিক এক মুহূর্ত দেরি না করে সমুদ্রে ঝাঁপ দেয়। প্রাণপণের সাথে সে ইয়টের কাছে পৌঁছে যায় এবং দ্রুত ভেতরে ঢুকে পড়ে। কিন্তু চালকের কক্ষে গিয়ে তার আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায়। অনেক চেষ্টা করেও ইয়টটি চালু করা সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই আশপাশে অদ্ভুত একটি শব্দ শোনা যায়। মনে হচ্ছিল কাছের একটি আলমারির ভেতরে কিছু নড়াচড়া করছে। সতর্কভাবে এগিয়ে গিয়ে এদিক ধীরে ধীরে আলমারির দরজা খোলে, আর পরের মুহূর্তেই আতঙ্কে প্রায় লাফিয়ে ওঠে। ভেতরে লুকিয়েছিল একটি শিশু জম্বি। হঠাৎ এমন দৃশ্য দেখে তার বুক কেঁপে ওঠে। তবে সৌভাগ্যবশত শিশুটি খুব একটা নড়াচড়া করতে পারছিল না, তাই এরিক দ্রুত সেখান থেকে সরে আসে। এরপর সে পাশের ছোট মোটর বোটে ওঠে এবং তার বোনের বলা নিরাপদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ মোটর বোটের জ্বালানি শেষ হয়ে যায়। মাঝ সমুদ্রে নৌকাটি সম্পূর্ণ থেমে পড়ে। এখন কি করবে বুঝতে না পেরে এরিক অসহায়ভাবে চারদিকে তাকাতে থাকে। ঠিক তখনই দূরে একটি বড় জাহাজ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে দেখা যায়। এরিকের চোখে আবার আশার ঝিলিক ফিরে আসে। সে প্রাণপণে হাত নেড়ে সাহায্যের জন্য সংকেত দিতে থাকে। কিন্তু সে জানতো না এই পৃথিবীতে এখন জম্বিদের চেয়েও ভয়ঙ্কর কিছু মানুষ বেঁচে আছে। জাহাজটি ছিল একদল সমুদ্র দস্যুর। সভ্যতার পতনের পর তারা সমুদ্রে ঘুরে বেরিয়ে অন্য বেঁচে থাকা মানুষদের লুটপাট করত এবং তাদের সব সম্পদ ছিনিয়ে নিত। নিজের জীবন বাঁচানোর জন্য এরিক দ্রুত বুদ্ধি খাটায়। সে দাবি করে যে সে একজন দক্ষ প্রকৌশলী এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি মেরামতে পারদর্শী। এই কথা শুনে দস্যুদের নেতা তাকে হত্যা না করে জীবিত রাখার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে এরিককে জাহাজে বিভিন্ন কাজ করতে বাধ্য করা হয়। কিন্তু সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল এই দস্যুদের সঙ্গে থাকা মানে আগুন নিয়ে খেলা। তাই সে গোপনে পালানোর সুযোগ খুঁজতে শুরু করে। ঠিক সেই সময় তার পরিচয় হয় আরেকজন বন্দী মানুষের সঙ্গে। লোকটিও দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ ছিল এবং সেখান থেকে পালাতে চাইছিল। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর তারা একসঙ্গে পালানোর পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী এরিক পাহারাদারদের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখবে আর সুযোগ বুঝে তার সঙ্গী পেছন থেকে হামলা করবে। অবশেষে সেই সুযোগ চলে আসে। এরিকের কৌশলে বিভ্রান্ত হয়ে পড়া এক পাহারাদারকে তার সঙ্গী অচেতন করে দেয়। তারপর দুজন চুপি চুপি একটি নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের পালানো বেশিক্ষণ গোপন থাকেনি। অল্প সময়ের মধ্যেই অন্যান্য দস্যুরা বিষয়টি বুঝতে পেরে ধাওয়া শুরু করে। এরিক নৌকা চালাতে ব্যস্ত হয়ে পড়ে আর তার সঙ্গী অস্ত্র হাতে দাঁড়িয়ে দস্যুদের প্রতিরোধ করতে থাকে। চারদিকে গুলির শব্দে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে তার সঙ্গীর কাঁধে একটি গুলি লাগে, তবুও সে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় যাতে এরিক নিরাপদ দূরত্বে পৌঁছাতে পারে। অবশেষে তারা দস্যুদের হাত থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু এখন নতুন সমস্যা দেখা দিল।
গুলিবিদ্ধ সঙ্গীটির দ্রুত চিকিৎসা প্রয়োজন, তাই এরিক যত দ্রুত সম্ভব তীরে পৌঁছে যায়। সেখানে গিয়ে একটি গাড়ি খুঁজে পেয়ে আহত সঙ্গীকে নিয়ে নিকটতম হাসপাতালের দিকে রওনা দেয়। কিন্তু হাসপাতালের সামনে পৌঁছাতেই নতুন বিবাদ হাজির হয়। হঠাৎ একটি জম্বি গাড়ির দিকে ঝাঁকিয়ে পড়ে। বাধ্য হয়ে এরিক গুলি চালায়, কিন্তু গুলির শব্দ আরো বড় বিপদ ডেকে আনে। চারপাশের অসংখ্য জম্বি দ্রুত সেখানে জড়ো হতে শুরু করে। এরিক মরিয়া হয়ে একের পর এক গুলি চালাতে থাকে। সৌভাগ্যক্রমে শেষ কয়েকটি গুলিতেই সে সামনে থাকা জম্বিদের সরিয়ে দিতে সক্ষম হয়। এরপর আহত সঙ্গীকে কাঁধে ভর দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। কিন্তু ভেতরে ঢুকেই তারা বুঝতে পারে এই হাসপাতালও আর আগের মতো নেই। চারদিকে ভাঙচুর, রক্তের দাগ, ছড়িয়ে ছিড়িয়ে থাকা চিকিৎসার সরঞ্জাম আর মৃত্যুর নিস্তব্ধতা। প্রথমেই এরিক আহত সঙ্গীকে একটি অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এরপর চিকিৎসা সরঞ্জাম খুঁজতে বের হয়। ঠিক সেই সময় ভবনের ভেন্টিলেশন পাইপের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। কৌতূহলী হয় কাছে গিয়ে বুঝতে পারে ভেতরে সত্যিই কেউ কথা বলছে। জীবিত মানুষের কণ্ঠস্বর শুনে তার মনে নতুন আশা জাগে, কিন্তু পাইপের প্রবেশপথ খুঁজে না পেয়ে সে জোরে জোরে ডাকতে শুরু করে। দুর্ভাগ্যবশত সেই শব্দ একটি জম্বির কানে পৌঁছে যায়। মুহূর্তের মধ্যেই সেটি তার দিকে ছুটে আসে। বিপদ বুঝে এরিক প্রাণপণে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের করিডর থেকে অসংখ্য জম্বি তার দিকে এগিয়ে আসতে থাকে। নিজেকে বাঁচাতে সে দ্রুত অপারেশন থিয়েটারের দিকে ফিরে যায় এবং দরজা শক্ত করে বন্ধ করে দেয়। কিন্তু এরপরই সে আরেকটি রহস্যময় ঘটনা লক্ষ্য করে। আহত সঙ্গীটি সেখানে নেই। পুরো বিষয়টি বুঝে ওঠার আগেই পেছন থেকে কয়েকজন মানুষ বেরিয়ে আসে। আসলে হাসপাতালের ভেতরে এখনো কিছু মানুষ বেঁচে ছিল। দুজন নার্স এবং কয়েকজন শিশু গোপনে একটি নিরাপদ অংশে লুকিয়েছিল। তাদেরই একজন সুযোগ বুঝে আহত লোকটিকে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করেছিল। ভাগ্যক্রমে তাদের চিকিৎসায় এরিকের সঙ্গী প্রাণে বেঁচে যায়। এই ঘটনার পর এরিক তার পুরো যাত্রার গল্প তাদের বলে। সেই দলের নেতৃত্ব ছিল আনা নামের এক সাহসী নারী। এরিকের কথা শোনার পর আনা তাকে হাসপাতালের ছাদে নিয়ে যায়। সেখানে পৌঁছে সে দেখতে পায় হাসপাতালের পেছনের অংশে একটি হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। যদি তারা কোনোভাবে সেখানে পৌঁছতে পারে তাহলে এই মৃত্যুফান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ এখনো আছে। কিন্তু মাঝখানে ছিল অগণিত জম্বির ভিড়। ঠিক তখনই নিচতলা থেকে হঠাৎ গুলির শব্দ ভেসে আসে। সবাই চমকে ওঠে। জানালা দিয়ে তাকিয়ে তারা দেখতে পায় আগের সেই সমুদ্রদস্যুর দল হাসপাতালে এসে পৌঁছেছে। তারা খাদ্য এবং মূল্যবান জিনিসপত্র খুঁজতে এখানে ঢুকেছে। ফলে লুকিয়ে থাকার আর কোনো সুযোগ রইল না। বেঁচে থাকতে হলে এবার লড়াই করতেই হবে। সবাই দ্রুত প্রস্তুতি নিতে শুরু করে। তারপর তারা নিরাপদ কক্ষের প্রবেশপথ খুলে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে বিপর্যয় নেমে আসে। একটি জম্বি হঠাৎ ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি দলের প্রধান নার্সের উপর ঝাঁপিয়ে পড়ে। সবাই মিলে দ্রুত জম্বিটিকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নার্সটি জম্বির কামড় খেয়েছে। ঘরে নেমে আসে নিস্তব্ধতা, কারণ সবাই জানতো সেই কামড়ের অর্থ কি। নিজের ভাগ্য মেনে নিয়ে প্রধান নার্স শেষবারের মতো সবার দিকে তাকালেন। তিনি অনুরোধ করলেন কেউ যেন তার কাছে না আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চাদের নিরাপদে নিয়ে যেতে হবে। কথাগুলো বলেই তিনি ধীরে ধীরে অন্ধকার করিডরের দিকে হেঁটে চলে যান। নার্সের নিঃসঙ্গ বিদায় দেখে সবার চোখ ভিজে ওঠে। কিন্তু কান্নার সময় তখন ছিল না। বেঁচে থাকতে হলে এগোতেই হবে। কিছুক্ষণ পর তারা এমন একটি অংশে পৌঁছায় যেখানে অসংখ্য জম্বি ঘোরাফেরা করছিলেন। সবাই নিঃশব্দের সামনে এগোতে থাকে। কিন্তু ঠিক যখন এরিক শেষ ছোট্ট মেয়েটিকে নিয়ে পার হচ্ছিল তখন সে ভয়ে চিৎকার করে ওঠে। এক মুহূর্তেই চারপাশের সব জম্বির দৃষ্টি তাদের দিকে ঘুরে যায়। কোনো উপায় না দেখে এরিক দ্রুত মেয়েটিকে কোলে তুলে কাছের একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। কিন্তু জম্বিরা চারদিক থেকে আলমারিটি ধাক্কা দিতে শুরু করে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়বে। ঠিক তখনই বাইরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর সব আবার নিস্তব্ধ হয়ে যায়। সাহস সঞ্চয় করে এরিক বাইরে তাকিয়ে বুঝতে পারে আগের সেই দস্যুদের দল হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছে। তারা জম্বিদের ওপর গুলি চালাতে গিয়ে অজান্তেই এরিক ও ছোট্ট মেয়েটির জীবন বাঁচিয়ে দিয়েছে। দস্যুরা অন্যদিকে চলে যেতেই এরিক দ্রুত আনার দলের কাছে ফিরে আসে। কিন্তু এখন তাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এত বিশাল জম্বির ভিড় পেরিয়ে হেলিকপ্টারে পৌঁছবে কিভাবে। ঠিক তখনই এরিকের চোখ পড়ে কাছের ধাতব বেড়ার দিকে। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। সে কয়েকটি লোহার বেড়া একত্র করে একটি চলমান সুরক্ষা বেষ্টনী তৈরি করে। এতে সবাই ভেতরে অবস্থান করতে পারবে এবং ধীরে ধীরে সামনে এগোতে পারবে। পরিকল্পনা নিয়ে ঝুঁকিপূর্ণ হলেও কার্যকর মনে হয়। তাই সবাই মিলে সেটি ঠেলে হেলিকপ্টারের দিকে অগ্রসর হতে শুরু করে। প্রথমে সব ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জম্বিরা তাদের ঘিরে ফেলে। চারদিক থেকে আঘাত আসতে থাকে, তবুও তারা হাল ছাড়ে না। একদিকে জম্বিদের ঠেকায়, অন্যদিকে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। অবশেষে তারা হেলিকপ্টারের চারপাশে নিরাপত্তা গেটের কাছে পৌঁছে যায়। এক মুহূর্ত দেরি না করে আনা গেট খুলে ফেলে। সবাই দ্রুত ভেতরে ঢুকে পড়ে। তারপর আবার গেট বন্ধ করে শক্ত করে তালাবদ্ধ করে দেয়। ফলে বিশাল জম্বির দৌড় বাইরেই আটকে যায়। সুযোগ বুঝে সবাই হেলিকপ্টারে উঠে পড়ে। কিন্তু ঠিক তখনই নতুন বিপদ দেখা দেয়। হেলিকপ্টারটি কোনোভাবেই চালু হচ্ছে না। এদিকে কয়েকটি দ্রুতগতির জম্বি বেড়া বেয়ে ভিতরে ঢুকে পড়ে। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। সময় কেনার জন্য এরিক একাই বাইরে নেমে আসে। সে জম্বিদের দৃষ্টি নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ নয়। ঠিক সেই সময় সমুদ্রদস্যুদের দলও সেখানে পৌঁছে যায়। তাদের হাতে ভারী অস্ত্র ছিল। মুহূর্তের মধ্যেই তারা হেলিকপ্টারের সামনে অবস্থান নেয়। তারপর অস্ত্র তাক করে সবাইকে হেলিকপ্টার ছেড়ে দিতে বলে। বেঁচে থাকার শেষ আশাটুকুও যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু এরিক হার মানার মানুষ নয়। হঠাৎ সেই ঘুরে দাঁড়ায়। তার হাতে থাকা কুড়ুল দিয়ে গেটের চেইন কেটে ফেলে। পরের মুহূর্তে বন্ধ গেট খুলে যায়। বাইরে অপেক্ষমান অসংখ্য জম্বি ঝড়ের গতিতে ভেতরে ঢুকে পড়ে। এরিক নিজে দ্রুত গেটের আড়ালে আশ্রয় নেয়। কিন্তু দস্যুরা এত দ্রুত পরিস্থিতি বুঝে উঠতে পারেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা জম্বিদের আক্রমণের শিকার হয়। চারদিকে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। এই বিশৃঙ্খল মুহূর্তকেই কাজে লাগায়
লাগায় এরিক। হাতে কুড়ুল নিয়ে সে সামনে যা পায় তা কেটে এগোতে থাকে। অবশেষে নিজের জন্য একটি নিরাপদ পথ তৈরি করতে সক্ষম হয়। এদিকে হেলিকপ্টারের উপর থেকে আনা দ্রুত উদ্ধার সিঁড়ি নিচে ফেলে দেয়। এরিক দৌড়ে এসে সেটি শক্ত করে ধরে ফেলে, আর ঠিক সেই মুহূর্তেই হেলিকপ্টারের ইঞ্জিন সচল হয়ে ওঠে। ধীরে ধীরে মাটি ছেড়ে আকাশে উড়ে যায় হেলিকপ্টার। অবশেষে তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। কেউ আর সময় নষ্ট করতে চায় না, সবার লক্ষ্য একটাই, এরিকের বোনের সেই নিরাপদ দ্বীপের কথা বলা, সেখানে পৌঁছানো। কিন্তু ভাগ্য যেন এখনো তাদের সঙ্গে নিষ্ঠুর খেলা খেলছিল। ওড়ার মাঝপথে হঠাৎ মোবাইল নেটওয়ার্ক ফিরে আসে। অনেকদিন পর ফোনের সিগন্যাল দেখে এরিক আনন্দে আত্মহারা হয়ে যায়। ঠিক তখনই তার বোনের ফোন আসে। এরিক দ্রুত কল রিসিভ করে। সে বলতে যাচ্ছিল যে তারা বেঁচে গেছে এবং নিরাপদ দ্বীপের দিকে রওনা দিয়েছে। কিন্তু কথা শেষ করার আগেই সবকিছু বদলে যায়। হেলিকপ্টারের উপর দিয়ে প্রচন্ড গতিতে কয়েকটি যুদ্ধ বিমান ছুটে যায়। একই সঙ্গে ফোনের ওপার থেকে তার বোনের আতঙ্কিত কণ্ঠস্বর শোনা যায়। তিনি বারবার তাদের ফিরে যেতে নিষেধ করছিলেন। তার কণ্ঠে এমন এক ভয় ছিল যা এরিক আগে কখনো শোনেনি। সেই মুহূর্তেই সবাই সত্যিটা বুঝতে পারে যে নিরাপদ দ্বীপকে তারা শেষ আশ্রয় ভেবেছিল, সম্ভবত সেটিও আর নিরাপদ নয়। হয়তো সংক্রমণ সেখানেও পৌঁছে গেছে, হয়তো শেষ প্রতিরোধ ব্যবস্থাও ভেঙে পড়েছে। আর সেই ভয়াবহ অনিশ্চয়তার মধ্যেই গল্পটির সমাপ্তি ঘটে। মানব সভ্যতার শেষ আশাটুকু আদৌ টিকে আছে কিনা, সেই প্রশ্নের উত্তর না দিয়েই কাহিনী শেষ হয়ে যায়। আর দর্শকদের মনে রেখে যায় গভীর শূন্যতা এবং অজানা ভবিষ্যতের আতঙ্ক। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম নিত্য নতুন আকর্ষণীয় ভিডিও সবার আগে পেতে আমাদের অজানা মুভির গল্প পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।